আজকে হচ্ছে বায়োলজির কিছু যেগুলো আমার আহ, মন চাইবে যে টপিক গুলা সেগুলো আমি বলবো, ঠিক আছে? বিশেষভাবে কোষের কি কাজ, হ্যান ত্যান যেগুলা অবজেক্টিভে আসবে সেগুলা। তো কোষ এবং এর গঠন থেকে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমাদের কোষ এবং এর গঠনের মধ্যে এদের জানতে হবে যে কোনটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, কোনটা ঝিল্লিবিহীন। তো ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন কারা? ঝিল্লিবিহীনের মধ্যে কারা আছে? ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা কারা আছে বলতো? রাইবোজোম, সেন্ট্রিওল, তারপরে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই পাঁচটা হচ্ছে ঝিল্লিবিহীন, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে যেমন গোলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ, ঠিক আছে? তাহলে এই ঝিল্লিবিহীন এবং ঝিল্লিবদ্ধ এরা, এগুলো একটু পড়তে হবে। তারপর আমরা পড়বো যে তোমার এই এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য, ঠিক আছে? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি বলো? উদ্ভিদ কোষে তোমার কি থাকে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে এবং প্লাস্টিড থাকে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্লাস্টিড থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো প্লাস্টিড বা কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে? তারপর উদ্ভিদ কোষে কি থাকে? কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। এই পার্থক্যটা তোমরা সবাই হচ্ছে বই বের করো, ঠিক আছে? আজকে লেখার দরকার নাই, বইটা বের করে আমি যেগুলো বলবো সব এখন মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? মনে করবা এখান থেকে প্রশ্ন আসবে। গত বছরের ডেন্টালের কোশ্চেন দেখছো না? 30টা কোশ্চেনের মধ্যে 18টা কোশ্চেনই শুধু এই প্রশ্ন এরকম আসছে: নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটা সেন্ট্রিওলের কাজ, কোনটা শৈবালের বৈশিষ্ট্য, কোনটা ছত্রাকের বৈশিষ্ট্য, এগুলো দিয়ে আসছে। ডায়াটামের বৈশিষ্ট্য কোনটা। তার মানে তোমাকে বৈশিষ্ট্য, কাজ, ছত্রাক, কি বলে, পার্থক্য, ছক, এই জিনিসগুলো বেশি পড়তে হবে ডেন্টালের জন্য, ঠিক আছে? তো এগুলো পড়লে তোমার বেসিকও ক্লিয়ার হবে, সাথে অবজেক্টিভও তোমার পারা যাবে। এখন উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে বলো তো? উদ্ভিদ কোষে সেন্ট্রিওল কি থাকে? সেন্ট্রিওল থাকে না। মূলত সেন্ট্রিওল প্রধানত থাকে না, বাট প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, তাই না? এই তিনটা পার্থক্য পড়বা। তাহলে আমাদের কি কি পার্থক্য বললাম? উদ্ভিদ কোষে তোমার কোষ প্রাচীর, কোষ গহ্বর এবং প্লাস্টিড থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর, কোষ প্রাচীর এবং প্লাস্টিড থাকে না। তারপরে উদ্ভিদ কোষে সেন্ট্রিওলটা থাকে না, সাধারণত থাকে না, প্রাণী কোষে থাকে। তারপরে উদ্ভিদ কোষের, এটা গেল। এখন আসো হচ্ছে তোমার আদি কোষ এবং প্রকৃত কোষ, এটার বৈশিষ্ট্য পড়তে হবে। আদি কোষ এবং প্রকৃত কোষ, এইখান থেকে একটা অবজেক্টিভ তোমাদের গত বছর আসছিল ডেন্টালে। সেটা কি? কি কি বৈশিষ্ট্য জানতে হবে বলো? আদি কোষ থেকে আমরা পড়বো যে আদি কোষের তোমার নিউক্লিক নিউক্লিয় বস্তুটা কি? নিউক্লিয় বস্তুটা হচ্ছে তোমার নিউক্লিয়েট। নিউক্লিয় বস্তুটা কি বলতো? ডিএনএ অথবা অথবা নিউক্লিয়েট, তাই না? এটা তোমাদের আছে। আচ্ছা, আর এইখানে নিউক্লিয় বস্তুটা কি? ক্রোমোজোম। কি? প্রকৃত কোষে ক্রোমোজোম। তারপরে আদি কোষে রাইবোজোমটা কি? 70S। প্রকৃত কোষে 80S। এটা 70S, এটা 80S। তো আদি কোষে কি? শুধু রাইবোজোম থাকে, রাইবোজোমটা ফিক্সড। আর প্রকৃত কোষে সব ধরনের অঙ্গাণু পাওয়া যায়, তাই না? আর আদি কোষের মধ্যে রাইবোজোম তো থাকবেই। তাছাড়া অন্যান্য যেই নিউক্লিওলাস, তারপর নিউক্লিয়ার মেমব্রেন, তারপর যে আমাদের অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে, লাইসোজোম অথবা মাইটোকন্ড্রিয়া, এগুলো আদি কোষে থাকে না, কিন্তু প্রকৃত কোষে থাকে, ঠিক আছে? এই একটা পার্থক্য পড়তে হবে। তারপরে জানতে হবে যে আদি কোষ কারা। আদি কোষ হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এরা হচ্ছে আদি কোষ। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এরা হচ্ছে আদি কোষ। এবং প্রকৃত কোষের উদাহরণ তোমরা সবাই জানো। এগুলো পড়বা। আচ্ছা, এরপরে দেখো তোমার জানতে হবে কি এই তারপর জানতে হবে যে এইটার পার্থক্য জানতে হবে যে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড কোষ ও ডিপ্লয়েড কোষ, এটার পার্থক্য জানতে হবে। হ্যাপ্লয়েড কারা বলো তো? হ্যাপ্লয়েড কারা? গ্যামেট। গ্যামেট গুলো আছে না, শুক্রাণু ডিম্বাণু, এরা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড, অর্থাৎ এন সংখ্যক। আর ডিপ্লয়েড মানে হলো কি? যারা দেহকোষ। দেহকোষ হচ্ছে তোমার ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড হচ্ছে গ্যামেট, ডিপ্লয়েড হচ্ছে দেহকোষ। তারপর তুমি জানবা দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্য, ঠিক আছে? দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্য জানবা। আচ্ছা,
তো আমরা জানি দেহকোষটা কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? দেহকোষটা বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায়। আর জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় বলতো? মায়োসিস প্রক্রিয়ায়। তাহলে জনন কোষের সৃষ্টি হওয়া এটা কোন প্রক্রিয়া হয়? মায়োসিস। আর দেহকোষের বিভাজন হওয়া কোন প্রক্রিয়া হয়? মাইটোসিস। তাহলে আমরা এটা এখান থেকে পড়বো। ঠিক আছে। তাহলে আদি কোষের বৈশিষ্ট্য, মানে আদি কোষ এবং প্রকৃত কোষের যে পার্থক্যটা, এটা সুন্দর মতো আমরা করে ফেললাম। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, তারপরে দেহকোষ এবং জনন কোষ। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার জানতে হবে কি, যে বলো তো বৃত্তাকার ডিএনএ কোথায় কোথায় পাওয়া যায় বলো। বৃত্তাকার ডিএনএ কই কই পাওয়া যায়? হ্যাঁ, বৃত্তাকার ব্যাকটেরিয়া। ডিএনএ। হুম, ব্যাকটেরিয়া। আদিবাসী। হ্যাঁ, আদি কোষে পাওয়া যায়, অর্থাৎ আমাদের মেইনলি জানতে হবে প্লাস্টিডে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? প্লাস্টিড। তারপর প্লাজমিড। মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। তারপরে ব্যাকটেরিয়া মানে আদিকোষ। ঠিক আছে। এইসব জায়গায় কি পাওয়া যায়? বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। ডিএনএটা মূলত কি বলতো? দ্বিসূত্রাকার, তাই না? অর্থাৎ সূত্রাকার ডিএনএ। আচ্ছা, এরপরে তোমার জানতে হবে তোমার আমাদের কোষ কোষ প্রাচীরের গঠনটা জানতে হবে। ঠিক আছে। কোষ প্রাচীরের গঠনটা কি বলতে পারবা? কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। এখন কোষ প্রাচীরের তিনটা স্তর আছে। কয়টা স্তর? তিনটা স্তর। প্রথমটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা বা প্রথম স্তর। তো মধ্যপর্দা বা প্রথম স্তরে কি দ্বারা গঠিত হয় বলতে পারবা? মধ্যপর্দাটা প্রথম স্তর কি দিয়ে গঠিত হয়? ফ্রাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট। এবং গোলগি বডি থেকে গোলজি বডি আসা থেকে পেপটিড। ক্ষুদ্র ভেসিকল পেপটিড। সংমিলিত হয়ে কি হয়? মধ্যপর্দা গঠিত হয়। মধ্যপর্দায় কি বেশি থাকে বলতো? পেকটিক অ্যাসিড। কি বেশি থাকে বলতো? পেকটিক অ্যাসিড বেশি থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, কোষ প্রাচীরের 2 নাম্বার স্তরকে বলা হয় কি? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর কিভাবে গঠিত হয় বলতে পারবা? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, হ্যাঁ, পেকটিন, সোলুরিন। সেলুলোজ হেমিসেলুলোজ এগুলো দিয়ে গঠিত হয়। তো এখানে একটা হেমিসেলুলোজ আছে, তার নাম কি? জাইলোগ্লুকান। এই জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজটা কি হিসেবে কাজ করে? ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। ঠিক আছে। তাহলে জাইলোগ্লুকান, এই হেমিসেলুলোজটা কি করে বলো তো তোমার? সেখানে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তারপরে তৃতীয় স্তর, বা এটাকে বলি আমরা কি? গৌণ স্তর, তাই না? বা সেকেন্ডারি স্তর। মূলত সেকেন্ডারি স্তর কিন্তু সব জায়গায় থাকে না। কোথায় থাকে বলতে পারবা? ট্রাকিড এবং ভ্যাসেল। হ্যাঁ, উদ্ভিদের যে স্থায়ী টিস্যু গুলো আছে, সেখানে ট্রাকিড ভ্যাসেল আছে না? সেখানে মূলত কি পাওয়া যায়? গৌণ প্রাচীরটা পাওয়া যায় বা গৌণ স্তরটা পাওয়া যায়। এখানে মূলত লিগনিন সুবেরিন এগুলো জমা হয়। জমা হয়ে তোমার তৃতীয় স্তরটা তৈরি করে। আচ্ছা, তারপর তোমাদের একটা ইয়ে আছে, কি বলে, এই একটা একটা ইয়ে আছে না তোমার, দাগ দিয়ে দিয়ে যে এতগুলা মিলে, এতগুলো 1000টা সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন হয়েছে, তারপরে এতগুলা সেলুলোজ চেইন মিলে মাইসেলি, ক্রিস্টাল মাইসেলি, এই ছকটা একটু পড়বা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লির গঠনের মধ্যে কি আছে? ফ্লুইড মোজাইক মডেল। কি আছে? ফ্লুইড মোজাইক মডেল। এখানে জানতে হবে কি? এদের গঠনটা জানতে হবে। কি থাকে? ফসফোলিপিড বাইলেয়ার থাকে। এখন দেখো, ফসফোলিপিড আমরা জানবো যে বাইলেয়ার কোথায় কোথায় আছে। বাইলেয়ার কোথায় কোথায় আছে বলো তো? বাইলেয়ার আছে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে মানে 2টা লেয়ার আছে আর কি। বাইলেয়ার, মাইটোকন্ড্রিয়া, প্লাজমা মেমব্রেন, তারপরে প্লাস্টিড। এই সব জায়গায় কি আছে তোমার? বাইলেয়ার পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কোষ ঝিল্লিতে কি থাকে বলো তো? ফসফোলিপিড বাইলেয়ার থাকে। ফসফোলিপিড বাইলেয়ার। এখন ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে প্রধান কোনটা? লেসিথিন। লেসিথিন কি বলো তো? লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড, তাই না? লেসিথিন কি একটা ফসফোলিপিড? ফসফোলিপিড কি কি আছে? লেসিথিন, সেফালিন এবং প্লাজমালোজেন। তো লেসিথিন, সেফালিন এবং প্লাজমালোজেন এরা হচ্ছে ফসফোলিপিড, মনে থাকবে। আচ্ছা, তারপরে 2 নাম্বার কি থাকে বলতো? প্রোটিন থাকে। প্রোটিন কি কি থাকে বলতো? ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং
লিপিড সম্পৃক্ত প্রোটিন, মনে থাকবে। ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন, এই প্রোটিনটা থাকবে। তারপরে কি থাকে বলতো? থাকে হলো গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স মানে কি? এটা হচ্ছে চিনির একটা স্তর, কি? চিনির একটা স্তর। তারপরে এটাকে চিনির স্তর বলা হয়। তো 4 নম্বরে কি থাকবে বলতো? কোলেস্টেরল থাকবে। কি থাকবে? কোলেস্টেরল থাকবে। তাহলে আমাদের কি কি থাকে এটা জানতে হবে। ফসফোলিপিড বাইলেয়ার, তার মধ্যে প্রধান হচ্ছে লেসিথিন থাকবে। তারপর থাকবে প্রোটিন থাকবে, যেগুলোকে আমরা বলি মেমব্রেন প্রোটিন। এখন এই যে মেমব্রেন প্রোটিনের আছে না, এই মেমব্রেন প্রোটিনের কাজ করতে হবে। কি কি কাজ বলতো? মেমব্রেন প্রোটিনটা হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করে। রিসেপ্টর, এনজাইম এবং হরমোন, এইটা হিসেবে কাজ করে। তারপরে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, অর্থাৎ তথ্য সংবহন করতে পারে। ঠিক আছে? অথবা বাহক হিসেবে কাজ করে। যেমন ওই যে আমরা পড়ছিলাম না যে এই যে উদ্ভিদ সাহিত্যতে পড়ছিলাম না, লেসিথিন বাহক মতবাদ, মনে আছে? তো লেসিথিন বাহক মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এগুলা পড়ছিলাম না? তো ওই যে বাহক, এই যে প্রোটিন গুলা কিন্তু বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোটিন, যে মেমব্রেন প্রোটিন গুলো আছে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এরা হচ্ছে রিসেপ্টর, হরমোন, এনজাইম এবং নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে। এই কাজটা পড়বা। ঠিক আছে? তারপরে তোমাদের জানতে হবে কোষ ঝিল্লির কাজ। কোষ ঝিল্লির কাজ কি? বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। তারপরে তথ্য আদান প্রদান করে, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে। এরকম 4টা কাজ তোমরা পড়বা, যেগুলো মেন মেন আসে। তাহলে এটা গেল কোষ ঝিল্লির কাজ। তারপরে আসো তোমার আমাদের যে রাইবোজোম, রাইবোজোম, ঠিক আছে? রাইবোজোমের কাজ কি বলো তো? রাইবোজোমের কাজ হচ্ছে তোমার 1 নাম্বার কাজ কি? প্রোটিন তৈরি করা, অর্থাৎ প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এটাকে, বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে বলা হয় কি? সার্বজনীন অঙ্গাণু। কেন বলা হয়? কারণ এটা আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। তাহলে এইটা প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। 2 নাম্বার কি? যে এখানে কি হয় বলতো? গ্লুকোজের ফসফোরাইলেশন হয়। ফসফোরাইলেশন হয়। এখন এই গ্লুকোজের ফসফোরাইলেশনটা কোথায় হয়? রাইবোজোমে। আর ফটো ফসফোরাইলেশন কোথায় হয় বলো তো? ফটো ফসফোরাইলেশন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। ফটো ফসফোরাইলেশন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। প্লাস্টিড। প্লাস্টিড। প্লাস্টিডে হয়। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় মাইটোকন্ড্রিয়ায়। মনে রাখবা, অক্সিডেটিভ, অক্সিডেটিভ, এই ফসফোরাইলেশনটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। আর ফটোফসফোরাইলেশন, ফটোসিনথেসিস, হ্যাঁ, এগুলা কোথায় হয়? এগুলো হয় প্লাস্টিডে। ঠিক আছে? ফটোফসফোরাইলেশন, ফটোসিনথেসিস। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তারপরে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং ক্রেবস চক্র কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। মনে থাকবে? আচ্ছা, বলো তো, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সহায়তা করে কে? কোন অঙ্গাণু? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, এটাতে সহায়তা করে কে বলো তো? প্লাস্টিড। কে সহায়তা করে? প্লাস্টিড। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবো আমরা। তাহলে রাইবোজোমের আর কি কি কাজ আছে বলো তো? রাইবোজোমের আরো কাজ আছে, যেমন তোমার এই স্নেহ বিপাক করা, তাই না? এইটাতে কাজ করতে পারে। আচ্ছা, এবার আসো তোমার গোলগি বডি। গোলগি বডির কাজ কি বলো? গোলগি বডির কাজ কি? গোলগি বডির অপর নামগুলা কি? ইউডিওজোম, তারপরে লাইপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া। হ্যাঁ, দেখতে হবে তো। ডিকটায়োজোম। ঠিক আছে? আচ্ছা, গোলগি বডির কাজগুলো হচ্ছে শুক্রাণুর কি তৈরি করে বলো তো? শুক্রাণুর একরোজোম তৈরি এক্সোসোম করে। তৈরি করে। হ্যাঁ, তাহলে শুক্রাণুর লেজ তৈরি করে কে? সেন্ট্রিওল। শুক্রাণুর লেজ তৈরি করে কে বলো তো? সেন্ট্রিওল। তাহলে একরোজোম তৈরি করতেছে হচ্ছে তোমার গোলগি বডি। তারপর ভিটামিন সি সঞ্চয় করে। কি করে? ভিটামিন সি সঞ্চয় করে। তারপরে গোলগি বডি কি করে বলো তো? লাইসোজোম তৈরি করতে পারে না, বলো? লাইসোজোম
তৈরি করতে পারে কিনা, প্যাকেট করতে পারে, তাই না? লাইসোজোম প্যাকেট করে, তাই না? লাইসোজোমকে প্যাকেট করে, অর্থাৎ লাইসোজোম তৈরি করতে সহায়তা করে কে? গোলগি বডি, মনে থাকবে। তারপরে আর কি করে বলো তো? পুশ প্লেট তৈরি করে। কোষ প্লেট তৈরি করে, ভেরি গুড। কোষ প্লেট তৈরি করে, মেন মেন কাজগুলো মনে বলো। হ্যাঁ, কোষ প্লেট তৈরি করে, তাহলে কোষ প্লেট তৈরি করতে সহায়তা করে। তাহলে এই কাজগুলো পড়বা গোলগি বডি থেকে। তারপরে তোমার লাইসোজোম, লাইসোজোমের কাজগুলো তোমরা সবাই জানো। অটোফ্যাগি করে, অটোলাইসিস করে, হ্যাঁ, এগুলো তোমরা সবাই জানো। তারপরে লাইসোজোম, শুক্রাণুর থেকে একটা এনজাইম বের হয়, তার নাম কি? হায়ালিউরোনিডেস। এই এনজাইম থেকে কি হয়, এই এনজাইম কি করে? তোমার ডিম্বাণুর প্রাচীর ভেদ করতে পারে, লাইসিস ঘটায়, ঠিক আছে? তো এইটা তোমার লাইসোজোমের একটা কাজ। তো বলো তো, লাইসোজোম কই কই থাকে না, কোথায় কোথায় থাকে না, বলো, কোথায় কোথায় থাকে না, কোথায় থাকে না লাইসোজোম? বলো। আরবিসি তে মনে হয়। হ্যাঁ, আরবিসি থাকে না, ঠিক আছে, আরবিসি তে থাকে না, আরবিসি তে থাকে না। আর কই থাকে না? ইস্টে থাকে না, ইস্টে থাকে না, আরবিসি ইস্ট এখানে থাকে না। এখন দেখো, লাইসোজোমের মধ্যে কয়টা এনজাইম থাকে বলো তো? 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। এনজাইমগুলোর নাম কি বলো তো? ডিএনএএস, ডিএনএএস, আরএনএএস, তারপরে হচ্ছে তোমার কি, অ্যাসিড লাইপেজ, অ্যাস্টারেস, স্যাকারেজ, এরা হচ্ছে তোমার, তোমার কই থাকে? লাইসোজোমের মধ্যে থাকে। তাহলে কয় ধরনের এনজাইম থাকে? 40 থেকে 50 ধরনের। তো লাইসোজোমের মধ্যে গঠনটা পড়বা। আহ, এখানে তোমার গঠনটা পড়তে হবে, রাসায়নিক গঠনটা, ঠিক আছে? তারপর এদের কাজ আমরা সবাই জানি, যারা এরা কি করে, এরা ফ্যাগোসাইটোসিস করতে পারে, তারপরে অটোলাইসিস, অটোফ্যাগি, এবং ক্যান্সার তৈরি করতে পারে। তারপরে এই যে তোমার একটা এনজাইমের নাম বললাম, ফসফেটেজ, এই এনজাইমটা কি করে বলো তো? টিস্যু বিগলন করতে পারে, কি করতে পারে? টিস্যু বিগলন করতে পারে। বলো তো, লাইসোজোম কি উদ্ভিদে থাকে কি থাকে না, বলো? উদ্ভিদ দেহে কি লাইসোজোম থাকে নাকি থাকে। থাকে না? থাকে না। থাকে। থাকে কি থাকে না, বলো? থাকে তো, ওটা থাকে। স্পিরোজোম কয় না? কি করে? স্পিরোজোম। লাইসোজোম মেইনলি তোমার উদ্ভিদ কোষে থাকে না, ঠিক আছে? এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য, লাইসোজোমটা। মেইনলি লাইসোজোম কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, এটা প্রাণী কোষের ক্ষেত্রে বৈশিষ্ট্য। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, তোমার আমাদের কি জানতে হবে, তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখান থেকে কি জানবা? এদের গঠন জানতে হবে, কি কি বলতো? এদের এদের তিন প্রকার গঠন আছে, একটা সিস্টার্নি, ভেসিকল এবং টিবিউল। সিস্টার্নি, সিস্টার্নি, ভেসিকল এবং কি বলতো? টিবিউল। এখন বলো, এই যে এখানে যদি আমি বলি ভ্যাকিউল, ভ্যাকিউল কই থাকে বলো? সিস্টার্নি, ভেসিকল এবং ভ্যাকুল কই থাকে? ভ্যাকুল কই থাকে? ভ্যাকিউল থাকে কোথায় বলো তো? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুল থাকে হচ্ছে তোমার গোলগি বডিতে। কোথায় থাকে? গোলগি বডিতে। কিন্তু টিবিউল থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, এটা তোমাদের জানতে হবে। এরপরে তোমার এই যে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে 60 থেকে 70 ভাগ কি থাকে বলতো? 60 থেকে 70 ভাগ থাকে প্রোটিন, এবং 30 থেকে 40 ভাগ কি থাকে? লিপিড থাকে, এটা জানতে হবে। এরপরে বলতো, কোষ ঝিল্লির মধ্যে, কোষ ঝিল্লির মধ্যে কত ভাগ প্রোটিন, কত ভাগ লিপিড থাকে?
কোষ ঝিল্লিতে কত ভাগ প্রোটিন কত ভাগ লিপিড? 25 ভাগ প্রোটিন থাকে। 25 ভাগ প্রোটিন এবং 75 ভাগ 70 ভাগ কি থাকে, লিপিড থাকে। এবং 5 ভাগ কার্বোহাইড্রেট বা অন্যান্য যে পদার্থগুলো আছে সেগুলো থাকে। তো আমাদের যে লিপিডটা আছে শুষ্ক ওজনের, শুষ্ক ওজনের তোমার 75% কি থাকে, লিপিড থাকে কোষ ঝিল্লিতে। ঠিক আছে, এটা একটু পড়বা। এখন বলো, এই রেটিকুলামের মধ্যে কয়টা এনজাইম থাকে বলো তো? 15 ধরনের এনজাইম থাকে। কত ধরনের? 15 ধরনের এনজাইম থাকে। এখন এই এদের কাজ কি? এই কাজ জানতে হবে। কাজগুলো কি বলো তো? কাজটা হচ্ছে সে প্রোটিন এবং লিপিডের বাহক হিসেবে কাজ করে। 1 নাম্বার কাজ কি? প্রোটিন এবং লিপিডের বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ সে রাইবোজোম এবং কিসের ধারক বলো? গ্লাইঅক্সিজমের ধারক। হ্যাঁ, গ্লাইঅক্সিজম এবং রাইবোজোম এদের ধারক বলা হয়। লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। এটা আবার দুই প্রকার, একটা ইএসআর আর একটা হচ্ছে আরইআর, তাই না? আচ্ছা, একটা হচ্ছে স্মুথ, এসইআর সরি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে রাফ, একটা মসৃণ একটা অমসৃণ। এখন যেটা অমসৃণ সেটা কি ধারণ করে? অমসৃণটা রাইবোজোম ধারণ করে। আর মসৃণটা ধারণ করে কি? গ্লাইঅক্সিজম। ঠিক আছে, এজন্য যেটা অমসৃণ সেটা কি করে? প্রোটিন সংশ্লেষ করে। আর যেটা মসৃণ সেটা কি করে? তোমার লিপিড এবং হরমোন সংশ্লেষ করে। তারপর এই পার্থক্যের মধ্যে দেখবা যে এই অমসৃণটা অমসৃণটা কোথায় থাকে বেশি? এরা বেশি থাকে হচ্ছে যেখানে এনজাইম থাকে বেশি সেখানে থাকে। আর স্মুথটা কই থাকে? যেখানে হরমোন থাকে বেশি সেইখানে। ঠিক আছে, তো এইটা কোথায় থাকে এই দুইটা একটু জানতে হবে। বলো তো কোথায় কোথায় থাকে? আরিয়ার কই থাকে, এসিআর কই থাকে বলো? আর ইয়ার থেকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আর এসিআর থেকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এটাতে আমিই বললাম। কেন, অবস্থানটা তে কোথায় মানব দেহে? আর ইয়ে থাকে ক্ষুদ্রান্তে বা পাকস্থলীতে। হ্যাঁ, পাকস্থলী। আর এসিআর কই থাকে? অগ্নাশয় কই থাকে বলো? অগ্নাশয়ের মধ্যে কই থাকে? অগ্নাশয় কোনটা থাকে? হ্যাঁ, এসিআর। তারপরে লেডিক কোষে, শুক্রাশয় লেডিক কোষে কোনটা থাকে বলো? হ্যাঁ, এসিআর থাকবে। আচ্ছা, তাহলে এই পার্থক্যটা পড়বা। ঠিক আছে, এখন আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ কি তোমরা সবাই জানো। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? পাওয়ার হাউস অফ সেল। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিশেষভাবে জানতে হবে মাইটোকন্ড্রিয়াতে কি থাকে। ক্রিস্টি থাকে, অক্সিজম থাকে, এবং এখানে বৃত্তাকার ডিএনএ থাকে। বৃত্তাকার ডিএনএ থাকে, নিজস্ব ডিএনএ থাকে, বুঝছো? মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ থাকে, অক্সিজন থাকে, ক্রিস্টি থাকে। এখন ক্রিস্টিতে কি হয়, অক্সিজমে কি হয়, এইগুলা তেমন একটা জানা লাগবে না। আরেকটা জানতে হবে যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তি তৈরির অঙ্গাণু নাকি শক্তি রূপান্তরের অঙ্গাণু বলো তো? শক- রূপান্তরের অঙ্গাণু, না শক- তৈরির অঙ্গাণু। শক্তি তৈরি। তৈরির অঙ্গাণু। রূপান্তরের অঙ্গাণুর নাম কি? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিক। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাসায়নিক গঠন জানতে হবে। শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? 65% প্রোটিন থাকে, এবং 29% কি থাকে, গ্লিসারাইড থাকে, এবং 4% থাকে কি, 4% থাকে হচ্ছে তোমার লেসিথিন থাকে। 4% থাকে লেসিথিন। লেসিথিনটা কি? ফসফোলিপিড। লেসিথিন, সেফালিন এরা থাকে। তাহলে এই উপাদান জানতে হবে। এবং মনে রাখবা, ভিটামিন ই থাকে। কি থাকে? ভিটামিন ই থাকে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে থাকে। তো মাইটোকন্ড্রিয়ায় 100 প্রকারের এনজাইম থাকে। কত প্রকার? 100 প্রকারের এনজাইম এবং কো এনজাইম থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াতে 100 প্রকারের এনজাইম এবং কো এনজাইম থাকে। এবং মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াল যেহেতু নিজস্ব ডিএনএ আছে, সুতরাং এখানে কি হইতে পারে? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হইতে পারে। এখন জানতে হবে যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কি কি আছে। যেমন পার্কিনসন্স ডিজিজ, তারপরে টাইপ 1 ডায়াবেটিস, এগুলো হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। কি? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, এইগুলো তোমাকে
জানতে হবে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কি কি আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এদের কাজগুলো তোমরা অলরেডি জেনে ফেলছো। তবে মাইটোকন্ড্রিয়া কি করে বলো তো? ক্যালসিয়াম টু প্লাস এটা নিয়ে কাজ করে। ক্যালসিয়াম টু প্লাসের আয়নের যে এই সমতাটা এবং ঘনত্বটা সেটা রক্ষা করে। ঠিক আছে। ক্যালসিয়াম আয়নের ঘনত্বটাকে সে রক্ষা করবে। তারপর অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস এটাকে সে রক্ষা নিয়ন্ত্রণ করবে। ক্রেবস চক্র, অক্সিডেটিভ ফসফোরিলেশন এবং ইটিসি, ইটিসি ক্রেবস চক্র এবং অক্সিডেটিভ ফসফোরিলেশনে সহায়তা করবে। ঠিক আছে। এছাড়া সে কি করে বলতো? সে প্রোটিন সংশ্লেষ করে এবং স্নেহ বিপাক করে, স্নেহ বিপাক করে। তাহলে স্নেহ বিপাক কারা কারা করতে পারে বলতো? স্নেহ বিপাক করতে পারে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এবং গোলগি বডি। এরা স্নেহ বিপাকে সহায়তা করতে পারে। তাহলে স্নেহ বিপাকে সহায়তা করে কে? মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি এবং রাইবোজোম সহায়তা করতে পারে। তারপরে এই কয়টা কাজ আমরা এখান থেকে পড়বো। তারপরে তোমাদের প্লাস্টিডের কাজ জানতে হবে। প্লাস্টিড তিন প্রকার, সবাই জানো। প্লাস্টিডের মধ্যে কি কি আছে? লিউকোপ্লাস্ট, তারপরে তোমার কি ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। তো কোনটার কাজ কি তোমরা সবাই জানো এটা। এখন এই লিউকোপ্লাস্টের মধ্যে আবার প্রকারভেদ আছে, তাই না? লিউকোপ্লাস্ট তিন প্রকারের আছে: অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। তো অ্যামাইলোপ্লাস্ট কারা? যারা শ্বেতসার বা স্টার্চ জাতীয় খাদ্যকে সঞ্চয় করে। আর ইলায়োপ্লাস্ট মানে কি? যারা চর্বি জাতীয় খাদ্যকে সঞ্চয় করে। আর অ্যালিউরোপ্লাস্ট মানে হচ্ছে যারা প্রোটিন সঞ্চয় করে, তারা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। তাহলে অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট এটা আমরা জানলাম। তারপরে ক্রোমোজোমের আমাদের ক্লোরোপ্লাস্টের কিছু আকৃতি আছে, তাই না? যেমন শৈবালের মধ্যে কারা পেয়ালা আকৃতির? ক্লামাইডোমোনাস হলো পেয়ালা আকৃতির। তারপর গার্ডেল আকৃতির কারা? গার্ডেল বা আংটি আকৃতির কারা? ইউলোথ্রিক্স। তারপরে আহ জালিকাকার কারা? জালিকাকার হচ্ছে ওইডোগোনিয়াম। তারপরে এই আর কি আছে? সর্পিলাকার কে? স্পাইরোগাইরা। তাহলে এরকম বৈশিষ্ট্য চারটা পড়বা এরকম: স্পাইরোগাইরা, ওইডোগোনিয়াম, ইলোথ্রিক্স, ক্লামাইডোমোনাস কার আকৃতি কেমন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা জানবো যে প্লাস্টিডের মধ্যে কি থাকে বলতো? প্লাস্টিডে থাকে হচ্ছে স্ট্রোমা থাকে, স্ট্রোমা বা ম্যাট্রিক্স থাকে, থাইলাকয়েড থাকে। এই যে থাইলাকয়েড গ্রানাম থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে। থাইলাকয়েড গ্রানাম। হুম। তারপরে এই 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 জিনিসটা ভালো মতো পড়বা: স্ট্রোমা, থাইলাকয়েড, গ্রানাম। তো তোমরা জানো যে এই যে স্ট্রোমা, স্ট্রোমাতে কি থাকে? স্ট্রোমাতে থাকে 70S রাইবোজোম থাকে, 70S রাইবোজোম থাকে এবং ডিএনএ থাকে। কি থাকে? ডিএনএ, আরএনএ থাকে। বুঝতে পারছো? তো মনে রাখবা যে C3 এবং C4 চক্র, C3 বা C4 চক্র কোথায় হয়? চক্রটা হয় হলো স্ট্রোমাতে। স্ট্রোমাতে তোমার C3 বা C4 চক্রটা হয়ে থাকে। বুঝতে পারছো? আর থাইলাকয়েডে কি হয় বলো তো? থাইলাকয়েডে কি হয়? থাইলাকয়েডে কি হয় বলো? থাইলাকয়েডে কি হইতে পারে? এখানেও কি হয়? ফটোসিনথেসিস হয়। বলো, ফটোসিনথেসিস হয়। ফটোসিনথেসিস হয়। আচ্ছা, তারপরে তোমার আর কি জানতে হবে যে আমাদের ফটোসিনথেটিক ইউনিট আছে একটা, তাই না? ফটোসিনথেটিক ইউনিট আছে। এখানে কি থাকে? এখানে তোমার 300 থেকে 400টা কি থাকে তোমার? প্রতিটা ইউনিটে 300 থেকে 400টা কি থাকে বলো তো? এই যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। এদের এদের কালার গুলো বলো, কালার গুলো কি? ক্লোরোফিল এর কালার কি বলো তো? ক্লোরোফিল এর কালার কি? হলদে সবুজ। হলদে সবুজ। ক্লোরোফিল বি নীলাভ সবুজ। নীলাভ সবুজ। তারপরে ক্লোরোফিল জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন কমলা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের জানতে হবে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ কত পার্সেন্ট? 75%। আর 25% হচ্ছে ক্লোরোফিল বি। ঠিক আছে। আচ্ছা, আমাদের প্লাস্টিডের মধ্যে
200টা কি থাকে? 200টা বৃত্তাকার ডিএনএ থাকে। কয়টা? 200টা বৃত্তাকার ডিএনএ থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এখন প্লাস্টিডের কাজগুলো তোমরা সবাই জানো, এগুলা বলে বলে দেওয়া হয়েছে সব। এখন আসলে তোমার এই আর কি বাকি আছে? তোমার নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। তো নিউক্লিয়াসের গঠন তোমরা সবাই জানো, নিউক্লিয়ার এনভলভ থাকে, নিউক্লিয়ার লাস থাকে, নিউক্লিয়ার প্লাজম থাকে এবং নিউক্লিয়ার রেটিকুলাম থাকে। এখন কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, তাই না? আর জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? জীবনের ভৌত ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। রাসায়নিক ভিত্তি বলা হয় ডিএনএ আরএনএ কে, অর্থাৎ মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএ কে। ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ধারক এবং বাহক। ঠিক আছে। আচ্ছা, জীবনের বায়োকেমিক্যাল ভিত্তি কাকে বলা হয়? জীবনের বায়োকেমিক্যাল ভিত্তি বলা হয় জেনেটিক কোড। জেনেটিক কোডকে বলা হয় জীবনের বায়োকেমিক্যাল ভিত্তি। তাহলে কোনটার কি বললাম মনে রাখবা। তারপরে নিউক্লিয় প্লাজম, নিউক্লিওলাস, এদের কাজ পড়তে হবে। নিউক্লিয় প্লাজমের কাজ কি বলতো? নিউক্লিয় প্লাজমের কাজ হচ্ছে এখানে এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র বলা হয়। কি বলা হয়? এনজাইমের ক্রিয়াকলাপের বা ক্রিয়াকলাপের মূল ক্ষেত্র কোনটা বলতো? নিউক্লিয় প্লাজম। আর নিউক্লিওলাসটা কি বলতো? নিউক্লিওলাসটা হচ্ছে তোমার কি বলা বলা হয় মুশকিল। নিউক্লিয়াস? হ্যাঁ, নিউক্লিওটাইডের ভান্ডার বলা হয়। কি বলা হয়? নিউক্লিওটাইডের ভান্ডার। নিউক্লিওটাইডের ভান্ডার। এটা হচ্ছে তোমার কি নিউক্লিওলাস। মনে থাকবে? আচ্ছা, তারপরে বংশগতির ধারক বাহক, তোমরা সবাই এগুলো জানো, এগুলো নিয়ে আলোচনা না করি। এখন আসো ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে যে গঠনটা আছে কি কি থাকে বলো তো? টেলোমিয়ার থাকে, ক্রোমাটিড থাকে, ক্রোমাটিন থাকে, তারপরে সেন্ট্রোমিয়ার থাকে। হ্যাঁ, এই এই মেন মেন পয়েন্ট গুলো পড়বা। ঠিক আছে। এখন ক্রোমোমিয়ার নামে একটা কথা আছে, তাই না? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ারটা কোথা থেকে আসে বলো তো? ক্রোমোমিয়ারটা আসে হচ্ছে মায়োটিক বিভাজন বা মায়োসিস বিভাজনের সূচনা লগ্নে। কিন্তু ক্রোমোমিয়ারটা আমরা দেখতে পাই মায়োসিস বিভাজনের সূচনা লগ্নে। ঠিক আছে। এখানে আমরা ক্রোমোমিয়ার দেখতে পাই, ক্রোমোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারটা কি? সেন্ট্রোমিয়ারটা হচ্ছে একটা অরঞ্জিত অঞ্চল। অরঞ্জিত অঞ্চল মানে কি? যখন তোমার দুইটা সিস্টার ক্রোমাটিড, কি থাকে এই সেন্ট্রোমিয়াল অঞ্চলে দৃঢ়ভাবে কি থাকে? সংযুক্ত থাকে, তাই না? আচ্ছা, একটা আদর্শ ক্রোমোজোমের মধ্যে একটা একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। একটা আদর্শ ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে। মনে থাকবে? তো ক্রোমোজোমের কাজগুলো কি এবং এটার প্রকারভেদ জানতে হবে। সংখ্যার ভিত্তিতে প্রকারভেদ, অবস্থানের ভিত্তিতে প্রকারভেদ। সংখ্যার ভিত্তিতে প্রকারভেদ গুলা কি বলতো? ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, মনোসেন্ট্রিক। এখন এদের উদাহরণগুলো পড়তে হবে। মনোসেন্ট্রিক কোথায় দেখা যায়? অধিকাংশ জায়গায়, বেশিরভাগ জায়গায় দেখা যায় মনোসেন্ট্রিক। ডায়োসেন্ট্রিক কোথায় দেখা যায়? গমের মধ্যে। পলিসেন্ট্রিক কোথায় দেখা যায়? কলা গাছে। আর এই এই তিনটা জানলেই হবে, বাকিগুলো আমাদের না জানলেও চলবে। তারপরে অবস্থান অনুযায়ী সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করতেছে, এটা ক্রোমোজোমের কোথায় অবস্থান করতেছে, এটা অনুযায়ী কি করি? VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। তারপরে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম, এগুলো তোমরা সবাই জানো। এখন একটা চার্ট আছে, সেই চার্টের মধ্যে আমরা কোথায় কোনটা কোনটা আছে আমরা এখন মুখস্থ করে ফেলি। যেমন বলো তো, এই 14টা কোথায় আছে? 14, 16, 24, 48, 64, 80। এগুলা বলো, 14 কোথায় কোথায় আছে বলো, দ্রুত বলবা। 14টা ক্রোমোজোম কই কই আছে? পাটে। হ্যাঁ, পার্টে আছে। আর কোথায়? শশাতে। শশা। শসাতে। তারপরে? জব। হ্যাঁ। 16টা পেঁয়াজে। আর আর কোথাও নাই? আচ্ছা, আমি জানি না। আছে আছে, জবে জবে। জবে। আচ্ছা, 16 আছে পিঁয়াজে। তারপরে 24 আছে কোথায়? আলু, না? ধান। ধান। তারপরে
টমেটোতে কয়টা আছে বলতো? 24টায়। 24টা। তারপরে 48টা কোথায় আছে বলো? শিম্পাঞ্জি গরিলা। তাই না? আলুতে গরিলা। আলুতে গরিলা। আলু। আলুতে 48টা। গুলালু। গোলালু। গুলালুতে গোল 48। আলু। হ্যাঁ। আর 64টা কোথায় আছে? 64টা। গিনিপিগ। 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 শিম্পাঞ্জিতে কয়টা আছে বলো? কবুতরে কয়টা আছে? কবুতরে 80টা। 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 আর 60টা, 60টা আছে গরু ছাগলে। হুম। আচ্ছা। ঘোড়াতে তো 46টা 60টা। কয়টা কোনটায় আছে? এই কয়টা, হ্যাঁ। আর কোনটা? 46টা। 46টা কোথায় আছে? তোমার মধ্যে আছে নাকি তোর মধ্যে 60টা আছে? মানুষ ছাড়া। তোর মধ্যে 60টা আছে নাকি? না, আমি মানুষ ছাড়া কইতাছি। আচ্ছা। দুইটা, 8টা, 12টা, দুইটা কোথায় আছে বলো? গোল কৃমিতে, তাই না? আটটা। গোলকৃমিতে। 8টা কোথায় আছে বলো? ফলের মাছি। ফলের মাছি। আর 12টা আছে গৃহ মাছিতে 12টা। গৃহ মাছিতে, 12টা। আর কিউলেক্স মাছিতে, কিউলেক্স 6টা। কিউলেক্স 6টা। তো মশা ভাই, মাছি না। ওই যে মশা আর কি। কিউলেক্স মশাতে কয়টা? 6টা। তাহলে এখন মুখস্থ 6টা। করে ফেলো। হ্যাঁ। তাহলে এইগুলো হলো নাম্বার, মনে রাখতে হবে আমাদের। তো ক্রোমোজোমের নাম্বার গুলো আমরা মনে রাখবো 100% ভাবে। আচ্ছা, এরপরে তোমাদের ডিএনএ রেপ্লিকেশন। আর রেপ্লিকেশনের মধ্যে কোন এনজাইমের কারণে কি হয়? তোমার হেলিগেজ এনজাইম কি করে? ডিএনএ প্যাচটাকে খুলে দেয়। তারপরে কোন এনজাইমটা ডিএনএটাকে আবার নতুন করে আগের অবস্থায় আসতে দেয় না বলো তো? সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আর হাইড্রোজেন বন্ধনটাকে আগের মতো হইতে দেয় না কে? হাইড্রোজেন জানি কেডা। বন্ধনটাকে বলো তো, কে পারবা? মানে হাইড্রোজেন বন্ধনটাকে আগের মতো হইতে দেয় না কে? কোন কোন এনজাইম?